মোহাম্মদ ইউনূসের বাড়াবাড়ি নিয়ে এই প্রথমবার মুখ খুলল ভারত। অফিসিয়ালি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী সরাসরি মোহাম্মদ ইউনূসকে হুঁশিয়ারি দিয়েছেন এবং ভারতের প্রতিরক্ষা দপ্তরের পক্ষ থেকে এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা কিন্তু পরিষ্কার করে দিচ্ছে যে মোহাম্মদ ইউনূসকে আর কোনো অবস্থাতেই হালকাভাবে নেওয়ার জায়গায় ভারত নেই। কালকে রাজনাথ সিং কি বলেছেন আমি আপনাদের বলছি, আপনারা তাহলেই বুঝবেন কেন ভারতের এই পার্টিকুলার জবাব মোহাম্মদ ইউনূসের কাছেও কনসার্নিং। কালকে রাজনাথ সিং বলেছেন ইউ শুড ওয়াচ ইউর ওয়ার্ডস, অর্থাৎ আপনি যা বলছেন তা নিজে একবার দেখুন, ভেবে বলুন। ভারতকে আপনি দুর্বল ভাববেন না। ভারত কাইন্ডনেস দেখাচ্ছে মানে কোনোভাবেই এটা ভারতের উইকনেস নয়। পরবর্তীকালে রাজনাথ সিং বলেন যে আমরা বাংলাদেশের সঙ্গে যুদ্ধ চাই না, কিন্তু এটার মানে এটা নয় যে আপনি যা ইচ্ছা তাই করবেন। আপনি আপনার অ্যাকশনগুলোকে নতুন করে পর্যালোচনা করুন। কালকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর এই ভাষণ নিঃসন্দেহে ভারত এবং বাংলাদেশের সম্পর্কে আরও যে জটিলতা বাড়ালো তা কিন্তু 100% নিশ্চিত। দেখুন, কালকে যে বিষয়টা নিয়ে সব থেকে বেশি আলোচনা হলো সরকারি মহলে, তা হলো মোহাম্মদ ইউনূস ফের আরও একবার বাংলাদেশের গ্রেটার বাংলাদেশ যে ম্যাপ, যা নিয়ে এত বিতর্ক, সেই ম্যাপ ওরিয়েন্টেড আরও একটি ছবি তুরস্ক থেকে আসা কিছু ডেলিগেশনকে প্রেজেন্ট করেন। আমি সেই ম্যাপটার কথাই বলছি, যে ম্যাপটা নিয়ে মোহাম্মদ ইউনূস ইতিমধ্যেই বিতর্ক বাঁধিয়েছিলেন যখন তিনি পাকিস্তানের জেনারেলকে সেই ম্যাপটি তুলে দিয়েছিলেন। বাংলাদেশে এখন বিদেশি যে প্রতিনিধিরাই আসছেন তাদের হাতে একটি আর্ট অফ ট্রাম্প এই নামক একটি বই তুলে দিচ্ছেন মোহাম্মদ ইউনূস। এবং সেই বইতে কি আছে? সেই বইতে শেখ হাসিনার পরবর্তী সময়ে ছাত্র আন্দোলন কিভাবে হচ্ছে, কিভাবে নতুন বাংলাদেশ তৈরি হয়েছে, এই সকল কথাবার্তাগুলো আছে। এবং সেই বইতে মোহাম্মদ ইউনূস যে প্রচ্ছদ ব্যবহার করেছেন সেই প্রচ্ছদে সরাসরি গ্রেটার বাংলাদেশ তৈরির ম্যাপ আছে, যেখানে ভারতের অংশ মেঘালয়, আসাম, ত্রিপুরাকে কিন্তু বাংলাদেশের অংশ হিসাবে দেখানো আছে। আর কালকে ভারত কিন্তু সেই পার্টিকুলার ইস্যুটাই রিয়াক্ট করেছেন এবং ভারত মনে করছে এটা কখনোই মাইনর আর্টিস্টিক এরর নয় যে শিল্পী ভুল করে এঁকেছেন। যদি ভুল করে আঁকতেন তাহলে যখন এর আগে বিতর্ক হয়েছিল তখনই সেটাকে রিভাইভ করতে পারতেন, কিন্তু তারা তা করেননি। তারা কিন্তু ভারতকে ক্রমাগত উস্কানি দিয়ে যাচ্ছেন, কারণ তারা চাইছেন ভারত যদি বাংলাদেশের উপর কোনোভাবে অ্যাকশনে ঝাঁপিয়ে পড়ে তাহলে পুরো বিষয়টি নিয়ে তারা আন্তর্জাতিকরণ করতে পারবেন এবং সর্বোপরি পাকিস্তানের যা স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজি অনুযায়ী মোহাম্মদ ইউনূস ফের একবার মসনদে থেকে যাবেন। ভারত বিরোধিতা আবেগকে কাজে লাগিয়ে মোহাম্মদ ইউনূস যদি যুদ্ধ খেলায় মেতে পারেন তখন কিন্তু দেশের সাধারণ মানুষের কাছে যাবতীয় ব্যর্থতা ঢেকে তিনি ফের একবার মসনদে এদিক ওদিক দিয়ে বসার চেষ্টা করতে পারেন। কালকে রাজনাথ সিং আর কি বলেছেন? রাজনাথ সিং বলেছেন উই ওয়ান্ট পিস, আমরা শান্তি চাই। উই আর ক্যাপাবল অফ রেসপন্ডিং ফার্মলি, কিন্তু আমরা জবাব দিতে পারি, আমরা জবাব দেওয়ার মতো আমাদের ক্ষমতা কিন্তু আছে। মনে রাখবেন, আমাদের যখন প্রয়োজন হবে আমরা জবাব দেব। তাই দয়া করে আপনি রিচেক করুন আপনার অ্যাকশনগুলোকে, আপনি যেগুলো করছেন, যেগুলো বলছেন, সেগুলো ভেবেচিন্তে বুঝে শুনে বলুন। অর্থাৎ ভারতের প্রতিরক্ষা মন্ত্রী এই প্রথমবার বাংলাদেশের ইস্যু নিয়ে কড়া একটি অবস্থান পোষণ করলেন। পাশাপাশি কালকে ভারতের মিলিটারি 3টে নতুন বেসমেন্ট তৈরি করলেন, 3টে নতুন গ্যারিসনকে আমাদের সামনে নিয়ে এলেন। এবং আপনারা যদি স্ট্র্যাটেজিক্যালি এগুলো বোঝেন, জায়গাগুলো জিওগ্রাফিক্যাল অবস্থানগুলো যদি বোঝেন, তাহলে দেখবেন ভারত কিন্তু এবার শিলিগুড়ি করিডর এবং চিকেন স্নেককে নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিতে চলেছে। 3টে নতুন ব্যাটালিয়ান, তার মধ্যে একটি হলো ধুবুরি গ্যারিসন, যেটা আসামে অবস্থিত এবং ব্রহ্মপুত্র নদীর একদম পাশে নতুন করে এই ব্যাটালিয়ান কিন্তু কালকে ভারতের মিলিটারি লঞ্চ করেছে। এবং পার্টিকুলারলি এই জায়গাটি ব্যবহার করা হবে মনিটরিং এর জন্য, কারণ এইখানে নদী পেরিয়ে অনেক বহু বাংলাদেশি অনুপ্রবেশকারী হয়ে ভারতবর্ষে ঢুকছেন। ফলে সব মিলিয়ে ভারতের সেনাবাহিনী এই অঞ্চলে এখন ডিপ্লয় করা হয়েছে। বুঝিয়ে দেওয়া হয়েছে যে শুধুমাত্র সীমান্তে অনুপ্রবেশকারী নয়, এই অঞ্চল থেকে বাংলাদেশ বর্ডারকেও কিন্তু কড়া সার্ভেলেন্সের আওতায় ভারত রাখবে এবং তার জন্যই এই নতুন ব্যাটালিয়ান কিন্তু ভারত ইন্ট্রোডিউস করলো। সেকেন্ড যে জায়গা আরো ইম্পর্টেন্ট, চোপড়া।
আমি কালকে একটি ভিডিওতে বলেছিলাম এই চোপড়া হলো স্ট্র্যাটেজিক্যালি ভারতের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। এটি বাংলাতে অবস্থিত একটি সেনা ঘাঁটি এবং এটা নতুন করে ভারত রিভাইভ করছে এবং পার্টিকুলারলি কাউন্টার অ্যাটাক পারপাসের জন্য এটি ব্যবহার করা হবে, যা অফিসিয়ালি মনে করা হচ্ছে। এবং এর ওপারেই কিন্তু বাংলাদেশের পঞ্চগড় অঞ্চল। ফলে উত্তর দিনাজপুরের এই জায়গাটি শিলিগুড়ি করিডোরের অত্যন্ত কাছে, বাংলাদেশ বর্ডারের কাছে। এমনকি এই জায়গাটি এতটাই জিওগ্রাফিক্যালি, যদি দেখেন আপনারা, এতটাই জিওগ্রাফিক্যালি সেন্সিটিভ একটা অঞ্চল, তা কিন্তু ভারতের মিলিটারি ইউজ করবে। এবং পার্টিকুলারলি বুঝিয়ে দেওয়া হচ্ছে যদি চিকেন স্নেকে কোনো রকম ডিস্টারবেন্স ক্রিয়েট হয়, কাউন্টার অ্যাটাকে ভারতের মিলিটারি এই অঞ্চল থেকে চিকেন স্নেকে ইজিলি ছুটে যেতে পারবে। 3 নম্বর যে মিলিটারি বেস কালকে ভারত ইন্ট্রোডিউস করেছে সেটা হলো কিষানগঞ্জে, বিহারের পূর্ব দিকে। মানে বিহারের পূর্ব দিকের এই পার্টিকুলার জায়গাটিকে লজিস্টিক হাব হিসাবে ব্যবহার করবে ভারত। এই কিষানগঞ্জের লোকেশনটা যদি দেখেন তাহলে দেখবেন পার্টিকুলারলি এই জায়গাটিকে ভারতের মিলিটারি লজিস্টিক হাব হিসাবে ব্যবহার করবে। অর্থাৎ নির্দিষ্ট মিলিটারি ঘাঁটিতে যদি কোনো অবস্থাতেই ফাইটার জেট কিংবা বিভিন্ন ক্ষেত্রে ট্যাঙ্কার্স কম হয়, তখন কিন্তু এই পার্টিকুলার কিষানগঞ্জের গ্যারিশনটি প্রয়োজন হবে। এবং এটি কিন্তু এমন একটা জায়গায় অবস্থান করছে, মানে বিহারের নর্থ ইস্টে, যা থেকে শিলিগুড়ি করিডোর কিন্তু আবার কাছে। অর্থাৎ ভারত কিন্তু একটা ত্রিভুজের মতো সেনাবাহিনীর একটা গ্যারিশন ইউনিট তৈরি করলো, যা কিন্তু আপৎকালীন ব্যবস্থায় শিলিগুড়ি করিডোর কেন্দ্রিক একাধিক অপারেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অর্থাৎ বুঝতেই পারছেন এই তৎপরতা অন্তত 1971 সালে বাংলাদেশের ইতিহাসের পর কখনো ভারত দেখায়নি। মানে আপনারা আমাকে একটা দিনের জন্য যদি দেখাতে পারেন, বিএনপির আমলের কথাও ভেবে বলছি, যে ভারত এই রকম তৎপরতা অপারেশন রেডিনেস দেখিয়েছে, তা কিন্তু এই উদাহরণ কিন্তু ইতিহাসে নেই, যা ভারত এবার ক্রিয়েট করলো। দেখুন, বিশেষজ্ঞরা বলছেন এতে কিন্তু ভারত যে ট্যাকটিক্যাল গ্যাপগুলো ছিল সেগুলোকে পূরণ করে ফেললো। মানে এতদিন শিলিগুড়ি করিডোরকে নিয়ে এত ডেসপারেটলি ভারতকে ভাবতে হয়নি, কারণ ভারত জানতো ওপারে যে প্রতিবেশী রাষ্ট্র আছে সে ভারত বাংলাদেশে এবং বন্ধু রাষ্ট্র। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বোঝা গেছে সেই বন্ধুত্ব নেই। বাংলাদেশ শিলিগুড়ি করিডোরকে নিয়ে হুমকি হুঁশিয়ারি দিয়েছে, তো শুধু তা নয়, শিলিগুড়ি করিডোরের কাছে কিন্তু একাধিক অস্ত্র, মিলিটারি বিভিন্ন ইকুইপমেন্ট ডিপ্লয়মেন্টও করেছে, আমি সেগুলো আপনাদের বলবো। পাশাপাশি বিশেষজ্ঞরা বলছেন এই পুরো গ্যারিশন ইউনিট তৈরি করার পিছনে আরও একটি কারণ হলো এনহ্যান্স টু রিয়েল টাইম সার্ভেলেন্স। অর্থাৎ প্রত্যেকটি মুহূর্তে সার্ভেলেন্স এবং ভারতের মিলিটারি কড়া অবজারভেশনে রাখতে পারবে। পাশাপাশি র্যাপিড রেসপন্সিবল ক্যাপাবিলিটি বাড়ালো, যদি কোনো অবস্থায় এখানে কোনো বিশৃঙ্খলা তৈরি হয়, পাল্টা অ্যাকশনে ভারত কিন্তু যেতে পারবে। এবং সেই শক্তি কিন্তু ভারত বাড়িয়ে নিল, যা মোহাম্মদ ইউনূস আভাসই পাননি। পরবর্তীকালে ইন্ডিয়া যে রেডিনেস পশ্চার, অর্থাৎ ইন্ডিয়া যে কোনো মুহূর্তে যে কোনো মিলিটারি অপারেশনের জন্য তৈরি, নিঃসন্দেহে এই বার্তাও কিন্তু ভারতের মিলিটারি দিল। পাশাপাশি বাংলাদেশের পক্ষ থেকে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে সেটাও যদি আপনারা দেখেন তাহলে দেখবেন তারা অলরেডি চাইনিজ HQ-17 এখানে ডিপ্লয় করেছে ডিফেন্স সিস্টেম, তারা JSC-400 ডিফেন্স সিস্টেম ডিপ্লয় করেছে, FK-3 MSAM ডিপ্লয় করেছে এবং লালমনিরহাটে তারা হ্যাঙ্গারি তৈরি করছে, যেখানে 12টা ফাইটার জেটকে তারা ডিপ্লয় করতে পারে। অর্থাৎ বাংলাদেশ যেভাবে উস্কানি দিচ্ছে, ভারত কিন্তু পাল্টা কাউন্টার স্ট্র্যাটেজিটি কালকে সাজিয়ে ফেললো। এবং ভারতের প্রতিরক্ষা মন্ত্রী পরিষ্কার বলেই দিলেন, মোহাম্মদ ইউনূস আপনি আপনার কথা ভালো করে বলুন, না হলে কিন্তু পাল্টা জবাব ভারত দিতে পারে। এর পাশাপাশি ভারত কালকে যে সিদ্ধান্ত নিল তা কিন্তু ঐতিহাসিক একটি সিদ্ধান্ত। দেখুন, মার্চ মে থেকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছিল, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ভারত বুঝতে পেরেছে এটাই হয়তো সেরা সময় ভারতের কৈলাসহর এয়ারবেসকে রিভাইভ করার। 1971 সালে এই কৈলাসহর এয়ারবেস কিন্তু ব্যবহার করা হয়েছিল বাংলাদেশের স্বাধীনতার জন্য। সে সময় পাকিস্তানের মিলিটারির উপর আক্রমণের জন্য ত্রিপুরাতে তৈরি এই কৈলাসহর এয়ারবেসকে ব্যবহার করেছিল ভারতের মিলিটারি। এবং আপনারা শুনলে অবাক হবেন, ভারত কিন্তু সর্বপ্রথম পাকিস্তানের সেনাবাহিনীকে কিলোফাইট দ্বারা আক্রমণ করে এই কৈলাসহর সেনাঘাঁটিকে কেন্দ্র করেই। কিন্তু এই কৈলাসহর সেনাঘাঁটি বাংলাদেশ থেকে সর্বসাকুল্যে, লালমনিরহাট এয়ারবেস থেকে সর্বসাকুল্যে 20 কিলোমিটার রেঞ্জের মধ্যে অবস্থান করছে। মানে 15 থেকে 17-20 কিলোমিটার আমি ধরে নিলাম। মানে বুঝতেই পারছেন এই এয়ারবেসটি বাংলাদেশের হয়ে যুদ্ধে ব্যবহার হয়েছে পাকিস্তানের বিপক্ষে 1971 সালে। সেই এয়ারবেসটিকে ভারত ঐতিহাসিকভাবে রিভাইভ করলো এবং এবার এই ব্যাপারটিকে অপারেশনাল মেথডে কাজে লাগানোর প্রক্রিয়া কিন্তু ভারত অফিসিয়ালি শুরু করে দিল, যা নিয়ে কালকে থেকে বিস্তীর্ণ জায়গায় কিন্তু আলোচনা হচ্ছে।
1990 সালে শেষবারের জন্য এই লালমনিরহাট এয়ারবেসটিকে ফাংশনাল, মানে এর বিপরীতে কৈলাসহর এয়ারবেসটিকে ফাংশনাল মোডে পাওয়া গেছিল। এর রানওয়ে কিন্তু 100 মিটার। এই এয়ারবেসটা স্ট্রাকচারটা কিন্তু একটু ছোট, তার জন্য 1990 সালের পর এই এয়ারবেসটিকে ব্যবহার করার প্রয়োজন ভারত সরকার করেনি। কিন্তু এখন এই এয়ারবেসটিতে মনে করা হচ্ছে এমন কিছু অপারেশনাল স্ট্র্যাটেজি ভারত নিতে পারে যা বাংলাদেশেরকে জবাব দেওয়ার জন্য যথেষ্ট, এবং এর জন্য 75 থেকে 200 একর জমি নতুন করে এই এয়ারবেসের সাথে অ্যাডিশন করা হবে এবং একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই এয়ারবেসকে কেন্দ্র করে ভারত নিচ্ছে। অর্থাৎ লালমনিরহাট এয়ারবেসে যেভাবে মোহাম্মদ ইউনূস হ্যাঙ্গার তৈরি করে 12টি ফাইটার জেটকে রাখার চেষ্টা করছেন, সেই লালমনিরহাট এয়ারবেস থেকে 20 কিলোমিটার, মানে বুঝতে পারছেন একটা রাষ্ট্রের সঙ্গে অন্য রাষ্ট্রের মাঝখানে দূরত্ব 20 কিলোমিটার, এর থেকে শিলিগুড়ি করিডোরের দৈর্ঘ্য বেশি। মানে বেসিক্যালি একদম পাঁচিলের পাশে আরেকটি মিলিটারি বেস যা ভারত বানিয়েছে। ফলে আলটিমেটলি পুরো পরিস্থিতিটা তৈরি কিন্তু করলেন মোহাম্মদ ইউনূস। এর জন্য কোনো জিওপলিটিক্যাল এক্সপার্টকে প্রয়োজন হয় না, শুধু মোহাম্মদ ইউনূস উস্কে যাচ্ছেন। ভারত যদি অ্যাগ্রেসিভলি কোনো ফাস্ট এফোর্ট নেয়, এফেক্টিভ কিছু করে, তখনই এই পুরো বিষয়টা নিয়ে আন্তর্জাতিক স্তরে রাজনীতি করতে পারবেন। তার জীবনের শেষ 1-1.5 বছরের যাবতীয় ব্যর্থতাকে ভুলিয়ে দিয়ে বাংলাদেশের মানুষকে ভারত বিরোধী আবেগকে কাজে লাগিয়ে ক্ষমতায় থাকতে পারবেন। যাই হোক, নিঃসন্দেহে ঘুম উড়বে মোহাম্মদ ইউনূসের। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন।